আসসালামু আলাইকুম। টেক ইউনিভার্স 100 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিএনএস কি এবং ডিএনএস সার্ভার কিভাবে কাজ করে। ডিএনএস এর ফুল ফর্ম হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। এটি এমন একটি সিস্টেম যেটি ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেসকে ডোমেইন নেমেও কনভার্ট করে বা রূপান্তর করে। ডিএনএস এর পোর্ট নাম্বার হচ্ছে 53। তো আমরা জানি ইন্টারনেটে প্রত্যেকটি ডিভাইস একে অপরকে আইডেন্টিফাই করে আইপি অ্যাড্রেসের মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটি ডিভাইস একে অপরের সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করে আইপি অ্যাড্রেসের মাধ্যমে। এই ডিভাইসগুলো কোনো মানুষের ভাষা বোঝে না। কোনো মানুষের ভাষা বোঝে না বলতে এখানে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ কোনো ইউজার যদি তার মেশিনের ওয়েব ব্রাউজারে গিয়ে কোনো নাম দিয়ে হিট করে, তাহলে কিন্তু ওই মেশিন ওই নামটাকে চিনে না। সে চিনে হচ্ছে এই নেমের করেসপন্ডিং যে আইপি অ্যাড্রেসটা, সেই আইপি অ্যাড্রেসটা চিনে। অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটের একটি করে ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। সেই আইপি অ্যাড্রেসের থ্রুতেই মূলত কমিউনিকেশনটা হয়ে থাকে। বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার করা যাক। আমরা যখন আমাদের ওয়েব ব্রাউজারে গিয়ে facebook.com, youtube.com বা google.com যে ওয়েবসাইটকেই আমরা হিট করি না কেন, আমাদের ব্রাউজার কিন্তু facebook.com, youtube.com বা google.com নামে কিছুই চেনে না বা বোঝে না। সে কিন্তু ওই ওয়েবসাইটের করেসপন্ডিং যে আইপি অ্যাড্রেসটি অ্যাসাইন করা রয়েছে, শুধুমাত্র সেই আইপি অ্যাড্রেসটাকেই চিনে। তাহলে আমরা ফেসবুক, ইউটিউব বা গুগলকে যে হিট করি, তো আমাদের সামনে যে এই ফেসবুক, গুগল, ইউটিউবের ওয়েব পেজটি আমাদের সামনে আসে, এটা কিভাবে আসে? মূলত এখান থেকে যে থিওরিটি চলে আসে তা হলো ডিএনএস, অর্থাৎ ডোমেইন নেম সিস্টেম। তো ডিএনএস মূলত আমাদের ফোন বুকের মতো কাজ করে। আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পরিচিতজনদের সাথে মোবাইলের মাধ্যমেই কিন্তু কমিউনিকেশন করে থাকি। এক্ষেত্রে আমাদের সবার একটি করে ইউনিক মোবাইল নাম্বার থাকে। অর্থাৎ কেউ গ্রামীণ ফোন নাম্বার ইউজ করে, কেউ সিটিসেল, কেউ এয়ারটেল, কেউ বাংলা লিঙ্ক, বিভিন্ন সিম নাম্বার ফোন নাম্বার আমরা ইউজ করে থাকি। তো প্রত্যেকের ফোন নাম্বার কিন্তু ইউনিক হয়ে থাকে। তো এত মানুষের মোবাইল নাম্বার তো আমরা মনে রাখতে পারি না। আমাদের পক্ষে এত মানুষের মোবাইল নাম্বার মনে রাখা সম্ভব নয়। বড়জোর আমরা 20 থেকে 25টা মোবাইল নম্বর মনে রাখতে পারবো। তাও আবার সময়ের সাথে সাথে আমরা এই নাম্বারগুলো ভুলেও যেতে পারি এবং আমরা যাইও। আমরা মানুষেরা আসলে নাম্বার মনে রাখতে পারি না। আমরা যেটা পারি সেটা হলো সবার নাম মনে রাখতে পারি। অর্থাৎ আমরা মিনিমাম ধরুন এখানে 200 থেকে 250 জনের মোবাইল নাম্বার মনে না রাখতে পারলেও আমরা কিন্তু 200 থেকে 250 জন, এমনকি তারও বেশি মানুষের নাম মনে রাখতে পারি। তো এই জন্য আমরা কি করি, একজন আরেকজনের সাথে মোবাইলে কমিউনিকেশনের জন্য প্রত্যেকটি নম্বরের সাথে তার নামটা লিখে ওই নাম্বারটা সেভ করে রাখি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মোবাইল নম্বরের সাথে কিন্তু একটা নাম আমরা লিখে সেভ করে রেখেছি, বা আমাদের মোবাইলের ফোন বুকে কিন্তু আমরা এমনটাই করে থাকি। নাম্বার থাকে, সাথে নামও থাকে। তো এতে করে আমাদের কিন্তু কারোর নাম্বার আর মনে রাখতে হয় না। যখন কারোর সাথে কমিউনিকেশনের দরকার হয় বা প্রয়োজন হয়, তখন আমরা কি করি, তখন কিন্তু আমরা এই সার্চ বক্সে গিয়ে কি করি, ওই যার নাম্বারটা আমার দরকার তার নামটা এখানে লিখে যদি আমি সার্চ করি, তাহলে কিন্তু অতি সহজে আমরা তার নাম্বারটা পেয়ে যাব। অর্থাৎ এক্ষেত্রে নেমের করেসপন্ডিং যে মোবাইল নাম্বারটা থাকে সেটা আমরা পেয়ে যাই, এবং সেই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আমরা কমিউনিকেশন করে থাকি বা যোগাযোগ করে থাকি। ঠিক একইভাবে ডিএনএস সার্ভার আমাদের ফোন বুকের মতোই কাজ করে। ইন্টারনেটেও কিন্তু এরকম facebook.com, google.com বা youtube.com এর মতো হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট রয়েছে। এই সকল ওয়েবসাইটের প্রত্যেকটির একটি করে ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। আমরা যদি এই প্রত্যেকটা ওয়েবসাইটের আইপি দিয়েও আমাদের ওয়েব ব্রাউজারে হিট করি বা সার্চ করি, তাহলে কিন্তু আমরা এই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবো। অতি সহজেই কিন্তু আমরা এই ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে পারবো। কিন্তু
এত এত ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস তো আমরা মনে রাখতে পারি না, আমরা মানুষেরা এই আইপি অ্যাড্রেস মনে রাখতে পারি না। আমরা যেটা পারি সেটা হলো এই সকল ওয়েবসাইটের নাম মনে রাখতে পারি। এই জন্য আমাদের ফোনবুকের মতো ডিএনএস সার্ভারে প্রত্যেকটি আইপি অ্যাড্রেসের করেসপন্ডিং একটি ইউনিক ডোমেইন নেম সংযুক্ত থাকে। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের যে ডোমেইন সার্ভারটা থাকে সেই ডোমেইন সার্ভারে আইপির সাথে একটা নেম ওইখানে অ্যাসাইন করা থাকে। আমরা যখন আমাদের ওয়েব ব্রাউজারে গিয়ে কোনো ডোমেইন নেম, যেমন ধরুন facebook.com লিখে সার্চ করলাম, তখন কিন্তু ডিএনএস সার্ভার এই ডোমেইন নেম এর করেসপন্ডিং বা এগেইনস্টে যে আইপি অ্যাড্রেসটা থাকে সেটা আমাকে প্রোভাইড করে। দেন আমরা তখন এই আইপি অ্যাড্রেসের থ্রুতে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট অর্থাৎ ফেসবুকের ওয়েবসাইটটা আমরা অ্যাক্সেস করতে পারি। এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি এই ডিএনএস সার্ভারটা কিভাবে কাজ করে। তো এইটা বোঝার জন্য এখানে আমি একটা ডায়াগ্রাম এঁকেছি। দেখেন, প্রথমে এই টোটাল ডায়াগ্রামের একটু পরিচয় দিই। এটা হচ্ছে একটা ইউজার, এটা হচ্ছে আমার আইএসপি লোকাল ডিএনএস সার্ভার, আর এই সাইডে আছে ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভারের একেবারে উপরে আছে রুট সার্ভার, দেন টিএলডি অর্থাৎ টপ লেভেল ডোমেইন সার্ভার এবং নেম সার্ভার। তো মূলত একটা ডিএনএস সার্ভারের ইনসাইডে মেইনলি 3 ধরনের সার্ভার কাজ করে, সেগুলো হচ্ছে রুট সার্ভার, টিএলডি সার্ভার এবং নেম সার্ভার বা অথরিটিভ নেম সার্ভারও বলা হয় এটাকে। তো যাই হোক, এখন মূল কথায় আসি। সাপোজ এই ইউজার তার মেশিনের ওয়েব ব্রাউজারে গিয়ে facebook.com লিখে সার্চ দিল, কিন্তু এই মেশিন তো আর facebook.com চিনে না। ওই ব্রাউজার তখন এই facebook.com অর্থাৎ ফেসবুকের করেসপন্ডিং যে আইপি অ্যাড্রেসটা আছে সেইটা কোয়েরি করতে শুরু করবে। সে এই কোয়েরিটা প্রথমে কোথায় করবে? এই মেশিনের লোকাল ক্যাশে কোয়েরিটা করবে। অর্থাৎ এই মেশিন দিয়ে যদি কোনো ইউজার আগে ফেসবুকের ওয়েবসাইট হিট করে থাকে বা অ্যাক্সেস করে থাকে, তাহলে কিন্তু এই মেশিনের লোকাল ক্যাশে এই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস সহ আরও অন্যান্য কিছু ইনফরমেশন এই তার লোকাল ক্যাশে সেভ করে রাখে। সেটা আমরা কিভাবে দেখব? আমরা এখানে কমান্ড প্রম্পট যদি ওপেন করি, আমরা কমান্ড প্রম্পটে গিয়ে লিখব আইপি কনফিগ স্পেস স্ল্যাশ ডিসপ্লে ডিএনএস। যদি এখন এন্টার দিই, তাহলে আমি যেই সকল ওয়েবসাইট এই মেশিন থেকে অ্যাক্সেস করেছি সেই সকল ওয়েবসাইটের ইনফরমেশন কিন্তু এখানে স্টোর হয়ে থাকে, অর্থাৎ এই মেশিনের লোকাল ক্যাশে এটা স্টোর হয়ে থাকে। এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের নেম সহ আইপি অ্যাড্রেসটাও কিন্তু এখানে স্টোর হয়ে থাকে। তো যাই হোক, যখন এই ইউজার তার ওয়েব ব্রাউজারে গিয়ে সাপোজ facebook.com লিখে সার্চ করলো, তখন এই facebook.com এর করেসপন্ডিং যে আইপি অ্যাড্রেসটা সে প্রথমে তার লোকাল ক্যাশে কোয়েরি করতে শুরু করবে। এটা আরও এক জায়গায় স্টোর থাকে, সেটা হচ্ছে সি ড্রাইভ, দেন উইন্ডোজ, দেন হচ্ছে সিস্টেম 32, দেন ড্রাইভার্স, দেন ইটিসি থেকে এখানে যে হোস্ট ফাইলটা আমরা দেখতে পাচ্ছি, এই হোস্ট ফাইলেও কিন্তু ওই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটা এখানে থাকতে পারে। যদি এখানে থাকে তাহলে এখান থেকেও কিন্তু ওই facebook.com এর করেসপন্ডিং যে আইপি অ্যাড্রেসটা, সেই আইপি অ্যাড্রেসের থ্রুতে কিন্তু ফেসবুকের ওয়েবসাইটটা সে অ্যাক্সেস করতে পারবে বা আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এখন যদি এই ইউজার বা এই ব্রাউজারটা তার লোকাল ক্যাশে কোয়েরি করে ফেসবুকের করেসপন্ডিং আইপি অ্যাড্রেসটা সে পেল না, তখন কি হবে? তখন সে যাবে তার আইএসপির লোকাল ডিএনএস সার্ভারে।
আইএসপির লোকাল ডিএনএস সার্ভারেও কিন্তু এই ফেসবুকের ওয়েবসাইটের যে করেসপন্ডিং আইপি অ্যাড্রেস এবং আরও অন্যান্য ইনফরমেশন কিন্তু এখানে স্টোর হয়ে থাকে। অর্থাৎ এই আইএসপির আন্ডারে তো আরও অনেক ইউজার আছে, সেই সকল ইউজাররা যদি ফেসবুকের ওয়েবসাইটটা অ্যাক্সেস করে থাকে তাহলে কিন্তু আইএসপির এই লোকাল ডিএনএস সার্ভারেও কিন্তু এই ক্যাশে, লোকাল ডিএনএস সার্ভারের ক্যাশে ফেসবুকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের করেসপন্ডিং যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা এখানে স্টোর হয়ে থাকে। তখন কিন্তু সে অতি সহজেই কিন্তু তার আইএসপির ডিএনএস সার্ভার থেকে আইপিটা নিয়ে সে ফেসবুকের ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবে। তো এই ইউজার তার নিজের লোকাল ক্যাশ এবং আইএসপির লোকাল ডিএনএস সার্ভারের ক্যাশে যে কোয়েরি করলো, এই ধরনের কোয়েরিকেই মূলত বলা হয় রিকারসিভ কোয়েরি। এখন আমরা ধরে নিলাম যে এই ইউজার বা এই মেশিনটা সে তার নিজের লোকাল ক্যাশেও পেল না এবং আইএসপির লোকাল ডিএনএস সার্ভারও আইপিটা পেল না। তো তখন কি হবে? এখনই মূলত আসল কাজ শুরু হবে। তখন এই আইএসপি রুট সার্ভারের কাছে যাবে, অর্থাৎ আইএসপি রিকোয়েস্ট করবে রুট সার্ভারের কাছে। রুট সার্ভার কি? রুট সার্ভার ইজ দ্য টপ অফ দ্য ডিএনএস হায়ারার্কি। এটা হচ্ছে ডিএনএস হায়ারার্কি সবচেয়ে উপরের লেভেলে আছে। পৃথিবীতে 13টি রুট সার্ভার আছে যেগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বসানো আছে। তা আমরা যদি সেটা একটু দেখে আসি, আমরা রুট সার্ভারগুলো দেখতে চাচ্ছি। রুট সার্ভার লিস্ট। এখানে ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন জায়গায় এই রুট সার্ভারগুলো বসানো আছে, যেগুলো এ থেকে এম পর্যন্ত নামকরণ করা হয়েছে। তো যাই হোক, পৃথিবীতে টোটাল এরকম 13টি রুট সার্ভার রয়েছে এবং এই রুট সার্ভারগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বসানো আছে। তো প্রত্যেকটা রুট সার্ভারের আবার আলাদা আলাদা নিজস্ব আইপি অ্যাড্রেস আছে। তো আইএসপি যখন রুট সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে যে তোমার কাছে কি, অর্থাৎ এই আইএসপি কি করবে, আইএসপি যখন রুট সার্ভারের কাছে রিকোয়েস্ট করবে তোমার কাছে কি facebook.com এর আইপি অ্যাড্রেস আছে, তখন রুট সার্ভার বলবে আমার কাছে google.com এর আইপি অ্যাড্রেস নেই, আমার কাছে যেটা আছে তা হলো .com এর কিছু ইনফরমেশন আছে। .com এর ইনফরমেশন, .com হচ্ছে একটা টপ লেভেল ডোমেইন সার্ভার। এরকম আরও টপ লেভেল ডোমেইন সার্ভার রয়েছে, যেমন এখানে .com দেখা যাচ্ছে, .net, .org, .mil, .gov, .edu। এখানে .com বলতে বোঝাচ্ছে কমার্শিয়াল, নেট বলতে নেটওয়ার্ক, ORG বলতে অর্গানাইজেশন, মিল বলতে মিলিটারি বোঝাচ্ছে, গভ বলতে এখানে গভর্নমেন্ট বোঝাচ্ছে, এডু বলতে এখানে এডুকেশন বোঝাচ্ছে। তো এগুলোকে আমরা কি বলছি? এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন সার্ভার। তো রুট সার্ভারের আন্ডারে মূলত এই যত টপ লেভেল ডোমেইন সার্ভার আছে সেই টপ লেভেল ডোমেইন সার্ভারের সমস্ত ইনফরমেশন কোথায় থাকে? রুট সার্ভারের কাছে থাকে। তো এখানে তাহলে .com হলো একটি টপ লেভেল ডোমেইন সার্ভার। তো রুট সার্ভার শুধু .com-কেই চেনে না, এরকম আরও যত টিএলডি সার্ভার আছে সবগুলোকে সে চেনে, অর্থাৎ সমস্ত টিএলডি সার্ভারের ইনফরমেশন কোথায় থাকে? রুট সার্ভারে স্টোর থাকে। তো প্রত্যেকটা টিএলডি সার্ভারেরও কিন্তু নিজস্ব আইপি অ্যাড্রেস আছে, যেটা আমরা ম্যাপে দেখলাম, আমি ওয়েব ব্রাউজারে গিয়ে দেখালাম। তাহলে এখানে ব্যাপারটা কি ঘটলো? আইএসপি যখন রুট সার্ভারের কাছে রিকোয়েস্ট করলো যে তোমার কাছে কি facebook.com এর আইপি অ্যাড্রেস আছে, তখন সে বলবে না আমার কাছে তো facebook.com এর আইপি অ্যাড্রেস নেই, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে .com এর কিছু ইনফরমেশন আমার কাছে আছে, অর্থাৎ এই টপ লেভেল ডোমেইন সার্ভারের ইনফরমেশন আমার কাছে আছে। তো সর্বশেষ রুট সার্ভার কি করবে? রুট সার্ভার এই .com এর, এখানে যেহেতু facebook.com, এই .com এর আইপি অ্যাড্রেস সহ সে ডিএনএস রিজলভার অর্থাৎ লোকাল আইএসপিকে দিয়ে দেবে, ডিএনএস সার্ভারকে দিয়ে দেবে। তো এটাকে আমরা ডিএনএস রিজলভারই বলি। তো ডিএনএস রিজলভার তখন এই .com এর আইপি অ্যাড্রেস নিয়ে সে এই টিএলডি সার্ভারকে হিট করবে। তো তাহলে আইএসপি কি করছে? টিএলডি সার্ভার অর্থাৎ .com এর কাছে google.com এর আইপি অ্যাড্রেসের জন্য রিকোয়েস্ট করবে যে তোমার কাছে কি, সরি google.com না,
facebook.com। তো তোমার কাছে কি facebook.com এর আইপি অ্যাড্রেস আছে? টিএলডি সার্ভারও অ্যাকচুয়ালি এই facebook.com এর আইপি অ্যাড্রেস সম্পর্কে কিছুই জানে না। সেও বলবে আমার কাছে তো google.com এর আইপি অ্যাড্রেস নেই। তবে সে জানে যে এই facebook.com অর্থাৎ এই ডোমেইন এবং এর আইপি অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কোন নেম সার্ভারে অ্যাসাইন করা আছে বা স্টোর করা আছে। তাহলে সে কি জানে? এই টিএলডি সার্ভার অর্থাৎ .com কি জানে? সে জানে যে এই facebook.com এর সমস্ত ইনফরমেশন অর্থাৎ এই ডোমেইন নেম এবং ইনক্লুডিং আইপি অ্যাড্রেস এটা কোন নেম সার্ভারে স্টোর করা আছে এটা সে জানে। তখন টিএলডি সার্ভার আইএসপিকে অর্থাৎ ডিএনএস রিজলভারকে ওই নেম সার্ভারের আইপিটা প্রোভাইড করবে। তো ডিএনএস রিজলভার কিন্তু নেম সার্ভারের আইপিটা পেয়ে গেল। তখন ওই আইপি অ্যাড্রেসের থ্রুতে সে নেম সার্ভারকে হিট করবে যে তোমার কাছে কি facebook.com এর আইপি অ্যাড্রেস আছে? তখন কিন্তু নেম সার্ভার বলবে হ্যাঁ আমার কাছে facebook.com এর আইপি অ্যাড্রেসটা আছে। তাহলে এই নেম সার্ভার মূলত এই নেম সার্ভারে ফেসবুকের করেসপন্ডিং যে আইপি অ্যাড্রেসটা থাকে সেই আইপি অ্যাড্রেস সহ এই নেম সার্ভার সহ এখানে স্টোর করা থাকে, নেম সার্ভারে স্টোর করা থাকে। তখন নেম সার্ভার facebook.com এর আইপিটা কাকে দিয়ে দেবে? এই ডিএনএস রিজলভারকে দিয়ে দেবে। ডিএনএস রিজলভার তখন কি করবে? এই facebook.com এর করেসপন্ডিং যে আইপি অ্যাড্রেস তখন সে এটা এই ইউজারকে দিয়ে দেবে অর্থাৎ এই মেশিনটাকে দিয়ে দেবে, ব্রাউজারকে দিয়ে দেবে। তখন এই ইউজার কিন্তু ওই facebook.com এর করেসপন্ডিং অর্থাৎ এগেইনস্টে যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসের থ্রুতে সে তার কাঙ্ক্ষিত ওয়েবসাইট অর্থাৎ ফেসবুকের ওয়েবসাইটটাকে সে অ্যাক্সেস করতে পারবে। মূলত এইভাবে ডিএনএস সার্ভারটা কাজ করে থাকে। এখানে আরেকটা কথা বলে রাখি, যখন এই ডিএনএস রিজলভার এই ডিএনএস সার্ভার সাইডে facebook.com এর করেসপন্ডিং আইপি অ্যাড্রেসের জন্য কোয়েরি করবে, এই ধরনের কোয়েরিকে বলা হয় ইটারেটিভ কোয়েরি। আর রিকারসিভ কোয়েরি তো আমরা কি বলেছিলাম যে এই ব্রাউজার যখন তার নিজের ক্যাশে এবং আইএসপির লোকাল ডিএনএস সার্ভারের ক্যাশে facebook.com এর করেসপন্ডিং আইপি অ্যাড্রেসটা কোয়েরি করবে, তখন এই ধরনের কোয়েরিকে বলা হয় রিকারসিভ কোয়েরি। তো আশা করি সবাই ভিডিওটি ভালোভাবে দেখেছেন এবং বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।